বিরতির পর আরেকবার স্বাগত জানাই ২৪ ঘন্টায়। অ্যালোপ্যাথ ডাক্তারের কম্পাউন্ডার থেকে হাঁপানি ও অ্যালার্জির নামজাদা চিকিৎসক, এমনই চাঞ্চল্যকর উত্থান ভুয়ো ডাক্তার নরেন পান্ডের। চোখ রাখবো এই সংক্রান্ত খবরে। অ্যালার্জির নামজাদা চিকিৎসক, বছরের পর বছর মানুষের চোখে ধুলো দিয়ে লোক ঠকানোর কারবার ফেটেছিল এই ভুয়ো ডাক্তার। কিন্তু কিভাবে উত্থান নরেন পান্ডের? ইউনানি ডিগ্রি করার পর একজন অ্যালোপ্যাথ চিকিৎসকের কম্পাউন্ডার হিসাবে তার জীবন শুরু। এরপর অ্যালোপ্যাথি চিকিৎসার ডিগ্রি ছাড়াই নিজেই দিব্যি প্র্যাকটিস শুরু করেন নরেন পান্ডে। ২০০৪-এর ১লা মে যোগ দেন বেলভিউ নার্সিংহোমে। সরাসরি এই মুহূর্তে চলে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, চাঞ্চল্যকর তথ্য, কিভাবে এই গোটা বিষয়টা সম্ভব হলো? দেখো, ২০০১-২০০২ নাগাদ এই নরেন পান্ডে তিনি ইউনানির যে ডিগ্রি, সেই ইউনানির ডিগ্রি নিয়ে তিনি তার চিকিৎসা জীবন শুরু করেছিলেন। এবং এই ইউনানি ডিগ্রি হাতে নিয়েও নরেন পান্ডে ইউনানি চিকিৎসা পদ্ধতির দিকে ঝোঁকেননি। তার পরিবর্তে একজন কম্পাউন্ডারের কাজ করতেন। একজন নামজাদা চিকিৎসকের চেম্বারে তিনি কম্পাউন্ডার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এবং যে তথ্য আমাদের কাছে উঠে এসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই কম্পাউন্ডারের কাছে বেশ কিছুদিন কাজ করার পর তারপর নরেন পান্ডে তিনি বেলভিউ নার্সিংহোমে যোগ দেন অফিসিয়ালি। এবং সেই বেলভিউ নার্সিংহোমে নিজের পরিচয় গোপন রেখে ২০০৪ সালের ১লা মে সেখানে তিনি কাজে যোগ দেন। এবং তারপর থেকে তার যে এই উত্থান, তার পিছনে কিন্তু বেলভিউ ক্লিনিকের যথেষ্ট অবদান রয়েছে। এবং সেখানেই মূলত সেখানে এই অ্যালার্জি এবং স্কিন ডিজিজের চিকিৎসা করানোর আড়ালে তার যে আসল পরিচয় সেটা কিন্তু চাপা পড়ে গিয়েছিল। সন্দীপ, আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। তার আগে একবার দেখে নেওয়া যাক, প্রভাবশালী মহলের একাংশের সঙ্গে ভালোই যোগাযোগ ছিল এই ভুয়ো চিকিৎসকের। রাজ্য মেডিকেল কাউন্সিল, আইএমএ এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে নিয়মিত ওঠা বসা ছিল নরেন পান্ডের। সেই প্রভাব খাটিয়েই ২০০১ থেকে ২০০৩-এর মধ্যে ভুয়ো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটি বেসরকারি ব্যাংকে ১ কোটি টাকা ঋণ আবেদন করেন নরেন পান্ডে। রাজ্য মেডিকেল কাউন্সিলকে তার রেজিস্ট্রেশন নম্বর যাচাইয়ের জন্য চিঠি দেয় ওই বেসরকারি ব্যাংক। সূত্রের খবর, কোনো যাচাই ছাড়াই ওই ব্যাংকে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করে রাজ্য মেডিকেল কাউন্সিল। টাকা খরচের ক্ষেত্রেও এই চিকিৎসক ছিলেন দরাজহস্ত। প্রভাবশালীদের পিছনে জলের মতন টাকা খরচ করতেন তিনি। চিকিৎসকদের সেমিনার, কনফারেন্স, কলকাতায় একটি চিকিৎসক সংগঠনের দফতর তৈরির জন্য মোটা টাকা ডোনেশন দিয়েছেন এই ভুয়ো চর্মরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকদের যে কোনো অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া তার কাছে ছিল জল ভাত। আবারও সরাসরি চলে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ। প্রভাবশালীদের মধ্যে কিভাবে তিনি এভাবে নিজের যোগাযোগ বিস্তার করেছিলেন? প্রভাবশালী চিকিৎসক, বিভিন্ন চিকিৎসক সংগঠনের নেতা এবং বিধায়ক, মন্ত্রী, এদের সঙ্গে যোগাযোগ রেখে চলা, লিয়াজও বজায় রাখা, তাদের সঙ্গে ছবি তোলা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা, এই সবটাই কিন্তু ছিল একটা ক্যামোফ্লেজ। অর্থাৎ নিজের যে আসল পরিচয় সেটাকে গোপন রেখে তার এই যে ভুয়ো অ্যালোপ্যাথ চিকিৎসক হিসেবে তার এই যে ব্যবসা চালিয়ে যাওয়া, সেটা চালাতে গেলে তার কিন্তু এই প্রভাবশালীদের বর্মটা জরুরি ছিল, এমনটাই মনে করছেন সিআইডির গোয়েন্দারা। এবং সেই বর্মটাকে সামনে রাখার জন্যই কিন্তু বহু প্রভাবশালী নেতা মন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতেন এবং সেই ছবিগুলি ফেসবুকে আপলোড করতেন। বিভিন্ন জায়গা, কোথাও চেম্বারে সেই ছবিগুলো তিনি টাঙিয়ে রাখতেন। এবং এখানেই শেষ নয়, আরও যে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে উঠে এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে নিজের এই রেজিস্ট্রেশন নাম্বার, তার যে তিনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি ব্যবহার করতেন, নিজের বলে দাবি করতেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি যে আদতে একটি ভুয়ো নাম্বার, সেই ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তিনি কিন্তু মোটা টাকার ঋণ নিয়েছেন একটি বেসরকারি ব্যাংক থেকে। ১ কোটি টাকার ঋণ তিনি আবেদন করেন কলকাতারই একটি বেসরকারি ব্যাংকের সদর দফতরে। যেহেতু মোটা অঙ্কের লোন, তাই কোনো ব্রাঞ্চে সেই আবেদনটা করা যায় না, সদর দফতরে করতে হয়।
হয়। সদর দপ্তরে 2001 থেকে 2003 সালের মধ্যে এই 1 কোটি টাকার ঋণের জন্য আবেদন করেছিলেন তিনি। ঋণ দেওয়ার আগে ওই ব্যাংক তার এই চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বারটি যাচাই করার জন্য রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে চিঠি পাঠায়, এবং যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত যে রাজ্য মেডিকেল কাউন্সিলে আবেদনপত্র যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা মঞ্জুর হয়ে যায় এবং ব্যাংককে এনওসি পাঠিয়ে দেওয়া হয় রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে। অর্থাৎ রাজ্য মেডিকেল কাউন্সিলে সে সময় যারা পদাধিকারীরা ছিলেন বা যে কর্তারা ছিলেন তাদের মধ্যে কিন্তু এই নরেন পাণ্ডের প্রভাব ছিল। নিজের সেই প্রভাব খাটিয়ে নরেন পাণ্ডে তিনি নিজের ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বারটাও আসলে যে আসল তার ছাড়পত্র আদায় করিয়ে নেন এবং তারপর সেই 1 কোটি টাকা ঋণ তিনি পেয়ে যান যন্ত্রাংশ কেনার জন্য, নিজের চেম্বার বানানোর জন্য। এর থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে নরেন পাণ্ডে তিনি তার যে এই প্রভাব কিন্তু চিকিৎসক মহলের মধ্যে অনেকের সঙ্গে তার কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং যাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ নেই এমন প্রভাবশালী মানুষজনের সঙ্গেও কিন্তু ছবি তুলে তারা যে ঘনিষ্ঠ সেটা বোঝানোর সবসময় চেষ্টা চালিয়ে যেত এই নরেন পাণ্ডে। সন্দীপ, সঙ্গে থাকো। টরন্টো বা ভ্যাঙ্কুভার, বিভিন্ন দেশে চর্মরোগ সংক্রান্ত বিষয় নিয়ে কনফারেন্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নরেন পাণ্ডে। সেখানে বক্তৃতাও দেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাবড় নেতা, মন্ত্রী, বিধায়ক, প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে তাদের অজান্তেই ছবি পোস্ট করতেন তিনি। প্রমাণের চেষ্টা করতেন প্রভাবশালীদের সঙ্গে তার গভীর যোগাযোগ রয়েছে। সবসময় নিজেকে প্রভাবশালী তকমায় মুড়ে রাখতেন এই ভুয়ো চিকিৎসক, যাতে কেউ তার নাগাল না পায়। আরও প্রতিষ্ঠার জন্য চিকিৎসক অসীম সরকারের সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত একটি ম্যাগাজিনও শুরু করেন নরেন পাণ্ডে, নাম স্কিন ডক্টরস কমিউনিকে। অসীম সরকার জোকা ইএসআই হাসপাতালে চর্মরোগ বিভাগের প্রধান এবং রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য। ম্যাগাজিন প্রকাশিত হয় 30 SN ব্যানার্জি রোড এই ঠিকানা থেকে, এবং নরেন পাণ্ডের চেম্বারের ঠিকানাও এই একই। ম্যাগাজিন চালানোর পুরো টাকাই যেত তার পকেট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, যেরকম জানা যাচ্ছে যে দেশের হয়ে তিনি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশ বিদেশে তিনি প্রতিনিধিত্ব করতে যেতেন। গোটা প্রক্রিয়া ঠিক কতটা নিপুণভাবে সম্পন্ন করেছিলেন তিনি? অত্যন্ত সুকৌশলে নিপুণভাবে কিন্তু এই কাজগুলো করা হতো। আমরা সিআইডির হাতে যে তথ্য উঠে এসছে যে ভ্যাঙ্কুভার এবং টরন্টোতে দুটি কনফারেন্সে, স্কিন ডিজিজ নিয়ে কনফারেন্সে তিনি যোগ দেন, যার পুরো টাকাটাই স্পন্সর করেছিল তিনি যেখানে কর্মরত ছিলেন সেই বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। এবং সেখানে তিনি বক্তব্য রাখেন, শুধু বক্তব্য রাখেন তাই নয়, দেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। এরকম একটা গুরুতর বিষয়ে যিনি বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি আদপে চিকিৎসকই নন, এটা কিন্তু সবথেকে চাঞ্চল্যকর তথ্য। এবং সিআইডির গোয়েন্দাদের অনুমান যে এরকম জাল চিকিৎসক, জাল রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যারা প্র্যাকটিস করে যাচ্ছেন এদের কিন্তু আরও সংখ্যায় তারা মজুত রয়েছে, এবং এই শহর কলকাতার বুকেই আপনার চিকিৎসা করে যাচ্ছেন তারা। এবং সেই ভুয়ো চিকিৎসকদের ধরার জন্যই কিন্তু এই মুহূর্তে আরও জাল বিস্তার করছে সিআইডি, এবং তাদের এটাই চেষ্টা যে একটা নরেন পাণ্ডেতে তারা থেমে থাকতে চাইছেন না, এবং যারা এইভাবে ভুয়ো ডিগ্রি নিয়ে যারা অ্যালোপ্যাথ চিকিৎসা চালিয়ে যাচ্ছে তাদেরকে ধরার চেষ্টা করছেন এই মুহূর্তে সিআইডির গোয়েন্দারা। এবং অবশ্যই নরেন পাণ্ডে কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নরেন পাণ্ডে তার সঙ্গে সঙ্গে আর কারা কারা যুক্ত, নরেন পাণ্ডে কার থেকে কি কি সুবিধা পেয়েছেন, তারা জেনে সেই সাহায্যটা করেছেন নাকি অজান্তে সাহায্যটা করেছেন, নরেন পাণ্ডের থেকে কারা কারা টাকা নিয়েছিলেন, কি পারপাসে টাকা নেওয়া হয়েছিল, নরেন পাণ্ডের থেকে যারা টাকা নিয়েছেন তারা নরেন পাণ্ডের এই ভুয়ো পরিচয়টা জানা সত্ত্বেও টাকা নিয়েছেন নাকি তাদের অজ্ঞাতে বিষয়টা হয়েছে, এই সমস্তটা কিন্তু সিআইডির তদন্তের স্ক্যানারে এই মুহূর্তে আসতে চলেছে। ধন্যবাদ সন্দীপ।